আজকে আমরা সমযোজী বন্ধনটা পড়ব। কোভ্যালেন্ট বন্ড। আমরা রাসায়নিক বন্ধনের মধ্যে টোটাল 3 প্রকারের বন্ধন নিয়ে আলোচনা করি এসএসসি লেভেলে। একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন। তো আজকে আলোচনার টপিক হচ্ছে সমযোজী বন্ধন। আমাদের এই সমযোজী বন্ধন থেকেই মূলত আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতে দেখা যায়। হ্যাঁ, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন থেকে মোটামুটি সমান্তরালের প্রশ্ন আসে। ধাতব বন্ধনটা অতটা গুরুত্বপূর্ণ না। তো সমযোজী বন্ধনের মনে রাখার টেকনিকটা খুবই সহজ। আমরা তো আয়নিক বন্ধন যখন পড়েছিলাম, তো তখন দেখেছি আয়নের মধ্যে যে বন্ধন, হ্যাঁ, আয়নের মধ্যে যে বন্ধন, আয়ন কি হইতে পারে? ক্যাটায়ন হইতে পারে, তারপর হচ্ছে অ্যানায়ন হইতে পারে। এখন ক্যাটায়ন মানে হলো ইলেকট্রন দান করবে, অ্যানায়ন মানে হলো ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে কারো একজন ইলেকট্রন, কারো কাছে ইলেকট্রন একটা বেশি থাকবে, সে ইলেকট্রন দান করে অষ্টক ফিল আপ করবে, তার মানে ক্যাটায়ন পরিণত হবে। কেউ একজন ওই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে, তার মানে ক্যাটায়ন অ্যানায়ন গ্রহণ করে আলটিমেটলি তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বন্ধন গঠন করবে, যেটা হচ্ছে আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধনে ইলেকট্রন দেওয়া নেওয়া হচ্ছে, কিন্তু কেউ একজন ইলেকট্রন ছাড়তেছে, কেউ একজন ইলেকট্রনটা নিচ্ছে। আর সমযোজী বন্ধনে ইলেকট্রন কখনোই দেওয়া নেওয়া হবে না, এখানে ইলেকট্রন শেয়ার হবে। দিয়ে মনে রাখবে, ইলেকট্রন কি হবে? শেয়ার হবে। তাহলে তোমার যদি একবারে কিছু মনে না থাকে, তুমি জাস্ট সিম্পলি সমযোজী শব্দটা দিয়ে মনে রাখতে পারো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন। অ্যাটলিস্ট এই লেখাটা লিখলেও তোমাকে মার্ক দেবে পরীক্ষার হলে। এই যে এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে না, এইচএসসি পরীক্ষার পরে এখানে প্রতি পরীক্ষার পরে এখানে লিস্ট দিয়ে দিচ্ছে, অ্যান্সার শিট দিয়ে দিচ্ছে। আগে এটা বোর্ড থেকে দিত না। ওইখানে অ্যান্সার শিটের মধ্যে নাম্বারের মার্কের ক্রাইটেরিয়া কি জানো? জাস্ট তোমাকে বলছে আয়নিক বন্ধন কাকে বলে এটা লেখার জন্য। তো আয়নিক বন্ধন কাকে বলে বইয়ের ভাষায় হুবহু লিখতে হবে এমন না। তুমি জাস্ট কনসেপ্টটা বোঝাইতে পারো, আয়নিক বন্ধন কি নিজের ভাষায় যদি বোঝাইতে পারো, তাইলে একে এক দেওয়ার জন্য বলতেছে। তাইলে আর কেমন করে সহজ করবে প্রশ্ন তোমাদের জন্য, কেমন করে সহজ করে খাতা কাটবে? এরপরেও যদি ফেল যায় তাহলে তো আর টিচারদের কোনো দোষ থাকে না সেখানে, তাই না? সো সেম এখানে সমযোজী বন্ধন একদম বইয়ের ভাষায় টু ভাষায় যেখানে একদম কাকে বলে এটা লিখতে হবে এমনটা না। সমযোজী বন্ধন মানে হলো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে রাসায়নিক বন্ধন, এক কথা এতটুকু বলতে পারলেই মোর দেন ইনাফ। আর তুমি যদি একটু পড়ো, 10টা মিনিট যদি পড়ো, তাহলে তুমি সমযোজী বন্ধন আরো সুন্দর মতো বলতে পারবে। তাহলে সমযোজী বন্ধন মানে কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয়। তো ইলেকট্রন কখন শেয়ার হয়? যখন কেউ ইলেকট্রন দিতেও চায় না, কেউ আবার ইলেকট্রন নিতেও চায় না, তখন ইলেকট্রন শেয়ার হবে। হ্যাঁ, মানে যে কখন দুজনেই ইলেকট্রন এখানে দেওয়ার জন্য রাজি না, তখন তার ইলেকট্রন শেয়ার হবে। সো লাইক এখানে ক্লোরিন আছে, ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5। সো এখন দুইটা ক্লোরিন লাইক পাশাপাশি আসলো। এখানে ধরো দুইটা ক্লোরিন, অক্সিজেন আছে, অক্সিজেন দিয়ে বোঝাই। সো অক্সিজেন দুইটা পাশাপাশি আসলো, হ্যাঁ, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। এখন তারা যদি অষ্টক ফিল আপ করতে চায়, এই অক্সিজেনের দিকে তাকাও। অক্সিজেনের 2টা 4টা 6টা ইলেকট্রন আছে, আর এই অক্সিজেনের 2টা 4টা 6টা ইলেকট্রন আছে। তাহলে এরা যদি অষ্টক ফিল আপ করতে চায়, এদের মধ্যে ক্রাইটেরিয়াটা কি হতে হবে? এদের মধ্যে ক্রাইটেরিয়া হতে হবে হচ্ছে এই অক্সিজেনটাও 2টা ইলেকট্রন যদি সে নেয়, তাহলে সে অষ্টক ফিল আপ করতে পারবে। অক্সিজেনটা 2টা ইলেকট্রন যদি সামহাও নিতে পারে, অষ্টক ফিল আপ করতে পারবে। এখন এই অক্সিজেন যদি 2টা ইলেকট্রন তাকে দিয়ে দেয়, তাহলে তার কাছে এখন 4টা থেকে 6টা থেকে 4টা হয়ে যাবে না? তাহলে তার অষ্টক ফিল আপ হবে না। তাহলে কেউ ইলেকট্রন দিতে এখানে রাজি না, কেউ ইলেকট্রন দিতে এখানে রাজি না। তারা কি করবে? সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন দুজনের আছে না, এই 2টা ইলেকট্রন জোড়া তারা পরস্পরের সাথে শেয়ার করবে। দেখো তারা শেয়ার করছে, আর শেয়ার করার কারণে ঘটনা ঘটছে কীরকম, যে এখানে দেখো এই 2টা ইলেকট্রন মূলত এই অক্সিজেনের, কিন্তু এই 2টা ইলেকট্রন এটার মধ্যে ঢুকে গেছে এখন। ফলে এই 2টা ইলেকট্রন মনে করতেছে এরও, মানে দুজনে শেয়ার করছে। সেমভাবে এই 2টা ইলেকট্রন কিন্তু মূলত এটার, কিন্তু এই 2টা ইলেকট্রন এখন এটার মধ্যে ঢুকে যাওয়াতে মনে করতেছে এটা যেন এটার। সো তারা ইলেকট্রন শেয়ার করবে। এখন এই ইলেকট্রন সবগুলা মনে করবো যেন এটার, তাহলে 2 4 6 8, তাহলে অষ্টক ফিল আপ। সেমভাবে এটার যদি ইলেকট্রন কাউন্ট করো, তাহলে 2 4 6 8 অষ্টক ফিল আপ। তাহলে এখানে দুইজন ইলেকট্রনের এখন খুশি, দুইজনে এখন লাভবান যে আমরা পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে অষ্টক ফিল আপ করলাম। তাহলে এটা হচ্ছে সমযোজী বন্ধন। এরপরে হাইড্রোজেনটা দেখো, হাইড্রোজেনটা অষ্টক ফিল আপ করে না, দুইয়ের নিয়ম মেনে সে 2টা ইলেকট্রন ফিল আপ করছে। এখন এই হাইড্রোজেন যদি এটাকে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে সে 2টা ইলেকট্রন পাবে, ঠিক আছে, তবে এটা তো জিরো হয়ে যাবে। তো এমনটা দিবে না। এখন এটা যদি এটাকে দিয়ে দেয়, সেম ঘটনা করতে ঘটবে। এখন কি করবে? তারা পরস্পরের সাথে ইলেকট্রনটা শেয়ার করবে, তারা দুজন পাশাপাশি আসবে, দুজনের মাঝখানে ইলেকট্রনটা শেয়ার হইলো। এখন এই হাইড্রোজেন মনে করবে 2টা ইলেকট্রনই তার, এই হাইড্রোজেন মনে করবে 2টা ইলেকট্রনই তার, ফলে দুজনেই শান্তিতে আছে। সো এভাবে হাইড্রোজেন অনুঘটিত হয়, এবং এভাবে যে বন্ধনটা হচ্ছে এটা হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, তাহলে সমযোজী বন্ধন মানে হলো ইলেকট্রন আদান প্রদান হবে না, ক্যাটায়ন অ্যানায়ন হবে না, সিম্পল দুইটা বা একাধিক জোড় ইলেকট্রন যখন পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে, এটাকে সমযোজী বন্ধন বলা হয়। তাহলে এই যে এটা, এই এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। দরকার নাই এভাবে বলার, হ্যাঁ, বলবা যে বন্ধনে মানে একাধিক পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলবে সমযোজী বন্ধন। নিজের ভাষায় যেটা মন চায় এটা বলবা।
তো যেটাতে সমযোজী বন্ধন ওটা হচ্ছে সমযোজী যৌগ। যে যৌগগুলোতে সমযোজী বন্ধনটা হচ্ছে ওগুলোকে সমযোজী যৌগ বলবা। যেমন কি কি আছে, ক্লোরিন একটা সমযোজী যৌগ, তারপর হচ্ছে হাইড্রোজেন একটা সমযোজী যৌগ, অক্সিজেন সমযোজী যৌগ, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এগুলো সবই সমযোজী যৌগ, কারণ সব কারণেই কি হচ্ছে, সমযোজী বন্ধন হচ্ছে, এই আর কি। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে 2 জোড়া ইলেকট্রন শেয়ার হচ্ছে না, 2 জোড়া, সেট মাঝখানে 2টা দাগ দিবা, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। 1 জোড়া ইলেকট্রন শেয়ার হলে একটা দাগ, 2 জোড়া ইলেকট্রন শেয়ার হলে 2টা দাগ। সো 2টা অক্সিজেনের মধ্যে এভাবে 2টা দাগ দিব অলওয়েজ, হ্যাঁ। এই জন্য অক্সিজেনটাকে আমরা এভাবে লিখি, অক্সিজেনের 2 হাত না, এই যে 2 হাত, 2টা অক্সিজেনের 2 হাত করে আছে। সেইভাবে পানির কথা হিসাব করো, পানি, এই যে পানির অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে আবার খেয়াল করো, যখন দুইটা একটা দুইটা অক্সিজেন হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে, পানির বন্ধনটা কিভাবে হবে, পানি যে একটা সমযোজী যৌগ, পানির বন্ধনে কিভাবে গঠিত হবে খেয়াল করো। তুমি যদি অক্সিজেনের দিকে তাকাও, খেয়াল করো অক্সিজেনের দিকে কয়টা ইলেকট্রন আছে, সর্বশেষ কক্ষপথে 4টা, 2টা, 4টা, 5, 6, তার মানে তার 6টা ইলেকট্রন আছে। অষ্টক ফিল আপ করার জন্য তোমার আরও 2টা ইলেকট্রন লাগবে। এখন সে যদি অষ্টক ফিল আপ করতে চাই, তার কাছে 2টা ইলেকট্রন নিতে হবে। এখন হাইড্রোজেন আছে তার পাশে, এখন হচ্ছে হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন থেকে 2টা অক্সিজেন সে নিয়ে নেয়, তাহলে হাইড্রোজেনগুলো একা হয়ে যাবে না একদম, সো ইলেকট্রন দেওয়া যাবে না। সে কি করবে জানো, সে 2টা ইলেকট্রন কীভাবে সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় রাখবে। এবার একটা হাইড্রোজেনকে এখানে ডাকবে, বলে আসো তুমি আমার সাথে ইলেকট্রনটা শেয়ার করো, তোমার সিঙ্গেল ইলেকট্রনটা আমার সাথে শেয়ার করো। হাইড্রোজেন কি করবে, তার সিঙ্গেল ইলেকট্রনটা তার সাথে শেয়ার করলো, আরেক হাইড্রোজেন কি করবে, তার আরেকটা সিঙ্গেল ইলেকট্রন তার সাথে শেয়ার করবে। এবার 2টা হাইড্রোজেন তার 2টা ইলেকট্রন দিয়ে তা শেয়ার করলো, ফলে এখন অক্সিজেন ঘটনা ঘটাইলো কি, তার কাছে এই 2টা ইলেকট্রন এখন তার মনে করতেছে সে, কারণ ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করলে তো দুজনের ভাগাভাগি করবে, ফলে অক্সিজেনের অষ্টক ফিল আপ হয়ে গেল। আর হাইড্রোজেনের খুশি, কারণ তার এই ইলেকট্রন 2টা সে নিজের মনে করতেছে, ফলে অক্সিজেনের 2 এর নিয়ম ফিল আপ হয়ে গেল। এভাবে করে আমাদের তোমার 2টা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে H2O গঠন করছে। তাহলে এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন, এভাবে করে পানি বন্ধনটা গঠিত হয়েছে, H2O। ঠিক আছে, তাহলে পানির অক্সিজেন কয়টা হাত, 2টা, 2 হাতে 2টা হাইড্রোজেনকে সেইভাবে করে ধরলো, মূলত 2টা ইলেকট্রন দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরলো। ঠিক আছে, এই যে একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন, এখানে একটা বন্ধন মানলে কয়টা ইলেকট্রন পাবা, 2টা ইলেকট্রন পাবা, একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন, বা 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন গঠিত হয় অলওয়েজ। ঠিক আছে, এই আর কি, এই বেসিক কথাবার্তাগুলো এখানে বলা আছে, আমরা আলোচনা করলাম, হ্যাঁ। এগুলো নিজেরা এবার পড়তে পারো। লাইক আমি অ্যামোনিয়াটা দেখাচ্ছি এখানে, NH3টা আবার দেখাচ্ছি, খেয়াল করো। তো নাইট্রোজেনের ইলেকট্রনে যদি তুমি খেয়াল করো, এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টা, তারপর সর্বশেষ কক্ষপথে 5টা, তাই না, নাইট্রোজেন 7 না, সো 2, 5, সো সর্বকক্ষপথে 5টা হবে, সো এখানে 2টা দাও আর 3টা এখানে দাও। সো এখন কি করবে, এখন ধরো যে হাইড্রোজেন আসে তার পাশে, হাইড্রোজেন এসে বলবে যে হাইড্রোজেন কি সে ডিরেক্ট ইলেকট্রন নিয়ে নিতে পারবে হাইড্রোজেন থেকে, না, তাহলে হাইড্রোজেন একা হয়ে যাবে, কারণ সে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। এই যে একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, আর একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, আর একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, মাঝখানে নাইট্রোজেন, তার মানে N 3 দিকে 3টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রনটা শেয়ার করলো, এভাবে NH3 ফর্ম করলো, অ্যামোনিয়া ফর্ম করলো। ঠিক আছে, তাহলে এভাবে হাইড্রোজেন, এই যে একটা নীল কালার যেটা দেখতে পাচ্ছ, এটা হাইড্রোজেন নিউট্রন, অক্সিজেনটা লালটা হচ্ছে নাইট্রোজেনের। সো এভাবে করে নাইট্রোজেনের অষ্টক ফিল আপ হয়ে গেল, হাইড্রোজেনের 2 এর নিয়ম ফিল আপ হলো, এভাবে করে NH3 বা অ্যামোনিয়া গঠন হইল। ঠিক আছে, সেইমভাবে কার্বন ডাইঅক্সাইডের ঘটনাটাও ঘটে, সেইমভাবে ক্লোরিনের ঘটনাটাও দেখাইলাম, পানি তো দেখলাই। এভাবে করে বাকি বন্ধনগুলো নিজেরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমি 2-3টা দেখাইলাম, বাকিগুলো আবার নিজেরা প্র্যাকটিস করবা। মিথেনটাও দেখো, CH4। তো কিভাবে হয়, মিথেনের আমরা জানি কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, 2, 4, কার্বন 6 না, সো কার্বনটা আগলা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, এই যে 2, 4টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে। তো এবার সে 4টা হাইড্রোজেনের সাথে বন্ধনটা গঠন করবে, 4টা হাইড্রোজেন নেবে সে, এই যে 4টা হাইড্রোজেন নিচ্ছে, সমযোজী বন্ধন গঠন করতেছে 4টা হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, 4টা হাইড্রোজেনের সাথে, এভাবে মাঝখানে কি সি আছে, আর চারদিকে 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো, এই যে 2টা ইলেকট্রন মিলে একটা দাগ দিবে, হ্যাঁ, একটা বন্ধন, হাইড্রোজেন হাইড্রোজেন CH4 বা মিথেন অণু গঠন করলো। ঠিক আছে, সেম ভাবে HCl দেখবা, ক্লোরিনের সর্বশেষ একটা ইলেকট্রনের সাথে বিজোড় ইলেকট্রনের সাথে হাইড্রোজেন মিলে ক্লোরিন গঠন করে। ঠিক আছে, আঁকা কি করবা, নিজেরা প্র্যাকটিস করবা, যতগুলো আছে নিজেরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, পারবা। আমাদের বন্ধন শেষ, হ্যাঁ, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন বিস্তারিত শেষ। এখন আসো আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। আমাদের বৈশিষ্ট্যগুলো মূলত সিকিউতে বেশি বেশি আসে। ঠিক আছে, ঘ নাম্বারে তোমাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতে দেয়। অলওয়েজ একটা বিষয় মনে রাখবা, আয়নিক যৌগের জন্য সবসময় বেশি বেশি পাবা আমরা সবকিছু। আয়নিক যৌগের জন্য সবকিছু কি কি পাবা, বেশি বেশি পাবা, সবসময় আয়নিক যৌগে সবকিছু বেশি বেশি পাই। আর সমযোজী যৌগের জন্য সবকিছু কম কম পাই। তাহলে আয়নিক যৌগের জন্য সবকিছু বেশি বেশি পাবো, আর সমযোজী যৌগের সবকিছু কম কম পাবো। ঠিক আছে, তো আয়নিক যৌগের গলনাঙ্ক স্থিরাঙ্ক কি হবে, বেশি হবে।
আর দ্রাব্যতা আয়নিক যৌগের কি হবে? বেশি হবে। আর কিছু পড়ারও নেই এখানে। বিদ্যুৎ পরিবাহিত আয়নিক যৌগের কি হবে? বেশি হবে। এই ইনফোটা মনে রাখতে পারলেই তোমার কাজ শেষ। দাদা বন্ধন তো পরের টপিক, ঠিক আছে? সো এখন এই কয়েকটা ইনফো নিয়ে কি প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি। শুরুতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিষয়টা যদি একটু বুঝো, যে গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক একটা হলো টেম্পারেচার, গলনাঙ্ক একটা কি? টেম্পারেচার। স্ফুটনাঙ্ক একটা কি? টেম্পারেচার বা তাপমাত্রা। তো গলন যে তাপমাত্রায় হবে, যে তাপমাত্রায় গলন হবে সেটা হচ্ছে গলনাঙ্ক। লাইক বরফ আছে না, বরফটা ধরো এখন কঠিন অবস্থায় আছে, যে তাপমাত্রা আসলে বরফটা গলা শুরু করবে এটাই হচ্ছে বরফের গলনাঙ্ক। লাইক পানি আছে না, পানি যে তাপমাত্রায় ফোটা শুরু করবে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। কথা বুঝছো? তো গলনাঙ্ক মানে কি? একটা তাপমাত্রা। স্ফুটনাঙ্ক মানে কি? একটা তাপমাত্রা। আর গলনাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় গলনটা সম্পন্ন হবে। স্ফুটনাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় কোনো পানি ফুটবে বা কোনো কিছু ফুটবে, এটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। সো আয়নিক যৌগ যেগুলো আছে এইগুলোর সবসময় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। লাইক আমি যদি তোমাকে বলি, এই যে এখানে সোডিয়াম ক্লোরাইড আছে না, সোডিয়াম ক্লোরাইড আছে আর এখানে কপার সালফেট আছে। সো এখানে যদি সোডিয়াম ক্লোরাইড এবং কপার সালফেটের সাথে তুমি তুলনা করো, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড এবং কপার সালফেট, এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ আর কপার সালফেট হচ্ছে একটা সমযোজী যৌগ। সো সোডিয়াম ক্লোরাইড আয়নিক ধর্মটা এই যে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অলওয়েজ বেশি পাবা কার চাইতে? কপার সালফেটের চাইতে। কথা বুঝছো? এই ইজি কনসেপ্টটা মাথায় রাখলে চলবে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মধ্যে কোনটার আয়নিক ধর্ম সবচেয়ে বেশি, কোনটার ধর্ম কোন যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে? আয়নিক যৌগের। কেন এখন আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় এটা যদি আমি তোমাদেরকে একটু নর্মালি বোঝাই, খেয়াল করো। আয়নিক যৌগের ক্ষেত্রে ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছিল এমন যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে লাইক চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম একটা ইলেকট্রন দান করেছে কাকে? ক্লোরিনকে। ফলে ক্লোরিন অষ্টক ফিল আপ করছে এবং সোডিয়াম প্লাস গঠন হয়েছে এবং ক্লোরিন মাইনাস গঠন হয়েছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন হয়েছে এবং দুইটা মিলে সোডিয়াম ক্লোরাইড নামক বন্ধন তৈরি করছে, তাই না? যৌগ তৈরি করছে। তো এভাবে করে আমাদের মূলত তোমার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক যৌগ গঠিত হয়েছে এবং আমাদের বন্ধনটা গঠিত হয়। এখানে যে বন্ধনটা হয়েছে এটা কিন্তু আসলে খুবই শক্তিশালী বন্ধন। মনে রাখবা, আয়নিক বন্ধনটা খুবই শক্তিশালী বন্ধন হয়, ঠিক আছে? আয়নিক বন্ধনটা কি হয়? খুবই শক্তিশালী বন্ধন হয়, কারণ ইলেকট্রন দেওয়া নেওয়া হয়ে গেছে এখানে, আর কিছু চাইলেও করতে পারবে না তুমি। ইলেকট্রন দেওয়া নেওয়া হয়ে গেছে, এখন তাদেরকে বন্ধনগুলো খুবই শক্তিশালী অবস্থায় আছে। কেমন? এই যে সোডিয়াম এবং ক্লোরাইড পরস্পরের সাথে কিভাবে আছে? খুবই শক্তিশালী অবস্থায় আছে, কারণ তারা পরস্পরের সাথে খুবই সমযোজী আয়নিক বন্ধনে আবদ্ধ। অন্যদিকে তোমার সমযোজী যৌগ যেগুলো আছে লাইক পানি, এই সমযোজী যৌগের মধ্যে আয়নিক বন্ধন তো নেই, আয়নিক এখানে বন্ধন কি? সমযোজী বন্ধন আছে সমযোজী যৌগের মধ্যে। সো এই সমযোজী বন্ধনটা আয়নিক বন্ধনের চাইতে কিছুটা তোমার আর কি কিছুটা তোমার কম শক্তিশালী, হ্যাঁ, এটার যে শক্তিশালী আয়নিক বন্ধনের তুলনায় এটা এটা কম, হ্যাঁ, এটার ইয়াটা কম। সো যেহেতু আমাদের আয়নিক বন্ধনের মাত্রাটা অনেক বেশি আর সমযোজী বন্ধন কিছুটা কম, সো যে বন্ধনের মাত্রা বেশি, যে বন্ধন বেশি শক্তিশালী তাকে তোমার ভাঙতেও বেশি কষ্ট হবে, ঠিক আছে? তাকে ভাঙতেও কি বেশি কষ্ট হবে না? লাইক আমাদের কি বলবো, এভাবে বলি যে কোনো লাইক হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে খুবই তারা নিবিড় সম্পর্কের মধ্যে আছে, দুজন দুজনের প্রতি খুবই তোমার সোল, তারা মনে প্রাণে দুজন দুজনকে বিশ্বাস করে, তাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া বিভেদ খুব একটা হয় না, মানে ভালোবাসার একদম চূড়ান্ত পর্যায়ে আছে, তার খুব ভালো একটা বন্ডিং আছে। তুমি যদি তাদের সংসারটা ভাঙতে চাও, তোমার কি অতটা সহজ বিষয়টা? নিশ্চয় না। আবার ধরো এমন একটা সংসার যেখানে খুব সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে বা তাদের দুজন দুজনকে বিশ্বাসের পরিমাণটা কম, তাদের বন্ডিংটা দৃঢ়, তাহলে তুমি খুব সহজে চাইলে থার্ড অ্যাটেম্প মানে কোনো একটা বাইরে থেকে থার্ড পার্টির অ্যাটেম্প দিয়ে ওই সংসারটা ভেঙে দিতে পারবা, যেমনটা সহজ আর কি। সো ভালোবাসার বন্ধন যত দৃঢ়, ভাঙতেও তত কষ্ট। ফলে তোমার শক্তিও দিতে হবে তত বেশি। ভালোবাসার বন্ধন যত কম, তোমার তোমার শক্তি দিতে হবে তোমাকে তত কম, ঠিক আছে? সো এই ঘটনাটা ঘটে এখানে, এই সোডিয়াম এবং ক্লোরাইডের মধ্যে খুব বন্ধনটা খুব বেশি হয়, খুব জোরে তারা পরস্পরকে আকর্ষণ করে, ফলে তাদেরকে ভাঙতেও তোমার কষ্ট হবে, ফলে গলনাঙ্ক অনেক বেশি হয়, মানে অনেক বেশি টেম্পারেচার দিতে হয় আলটিমেটলি, তাই না? গলনাঙ্ক বেশি মানে কি? টেম্পারেচার অনেক বেশি। সো তাপমাত্রা তোমাকে অনেক বেশি দিতে হবে, এখানে কম তাপমাত্রা কম শক্তি দিয়ে কাজ হবে না, অনেক বেশি শক্তি লাগবে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে গেলে, মানে আয়নিক যৌগকে ভাঙতে গেলে। বাট সমযোজী যৌগকে একটু কম শক্তি দিলেও সে ভেঙে যাবে, কারণ ওই যে বন্ধনটা দৃঢ়, মানে তোমার বন্ধনটা কম দৃঢ়, ফলে ভাঙতেও সহজ,
শক্তিও দেওয়া লাগবে কম, ফলে গলনাঙ্কও কমে যাবে তখন। কথা বুঝছো? এটাই হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের বিষয়, ঠিক আছে? তাহলে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অলওয়েজ বেশি। মনে রাখবে আয়নিক যৌগে সব কিছুই বেশি থাকে অলওয়েজ, আয়নিক যৌগে বেশি বেশি, সমযোজী যৌগে কম কম থাকে অলওয়েজ। হ্যাঁ, তো আয়নিক যৌগের কেন বেশি এটা তো বুঝছো, যে আয়নিক যৌগের বন্ধনটা খুবই শক্তিশালী হয়, ফলে তাদেরকে আলাদা করা খুব বেশি কষ্টকর হয়, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অলওয়েজ বেশি হয়, ঠিক আছে? দ্রাব্যতা বা দ্রবণীয়তা সেম ঘটনা। দ্রবণীয়তা মানে কি, লাইক তুমি একটা পানি আছে, হ্যাঁ, এটা কি পানি, তো সোডিয়াম ক্লোরাইড লবণ তুমি এখানে দিবা, ফলে পানিতে মিশে যাওয়া মানে কি, পানি কি সোডিয়াম ক্লোরাইড কি ডিরেক্ট মিশতে পারবে না, পানিতে মেশার জন্য সোডিয়াম আলাদা হইতে হবে, ক্লোরাইড আলাদা হইতে হবে, তাই না? সোডিয়ামকে আলাদা হইতে হবে, ক্লোরাইড আলাদা, সোডিয়াম আলাদাভাবে মিশবে, ক্লোরাইড আলাদা হইতে হবে, তার মানে আবারও সেম ঘটনা আর কি, আবারও সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে হচ্ছে। এখন তুমি এই যে এখানে তোমার যেটাতে আয়ন হবে, এমন এই যে ক্যাটায়ন থাকবে, অ্যানায়ন থাকবে, এইসব তো অবশ্যই দ্রব্যতা বা দ্রবণীয়তা বেশি পাবা, সলিবিলিটি বেশি পাবা, তারা খুব দ্রুত মানে তোমার ভাঙতে পারবে যেহেতু আয়ন আছে, বুঝছো? সো এই জন্য আমরা দেখা যায় আয়নিক যৌগের ক্ষেত্রে নামই তো তার আয়নিক, নামের মধ্যেই মিল পাবো, নামের মধ্যে আয়নিক আছে। সো এগুলো অবশ্যই দ্রাব্যতা বা দ্রবণীয়তা অনেক বেশি পাই এই ক্ষেত্রে। বাট কপার সালফেটের মধ্যে আমরা এই যে তোমার যেহেতু এখানে ক্যাটায়ন অ্যানায়ন থাকে না, তাই খুব একটা পানিতে দ্রবীভূত হয়ও না। আমরা পানিতে দ্রবীভূত হওয়ার জন্য চিত্রে একটা আসবেই, এটা একটু পরে দেখতেছি কিভাবে আসবে এটা। হ্যাঁ, বিদ্যুৎ পরিবাহিতার ঘটনাও সেম, যেহেতু এখানে তোমার ওই যে ক্যাটায়ন থাকবে, তারপর অ্যানায়ন থাকবে, এই ক্যাটায়ন অ্যানায়ন বিদ্যুৎ পরিবহনের কাজটা করতে পারবে, ঠিক আছে? সো বিদ্যুৎ পরিবহন করে ওকে আমাদের আয়নিক যৌগ সমূহ, তো সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করবে না। তো এখানে যেটা বলতে চাচ্ছি, পানির পোলারিটি বিষয়টা আমাদের আলোচনা করা দরকার, এটা পরীক্ষা আসবে, এই যে এটা পানির পোলারিটি। তো দেখো, পানি হচ্ছে একটা তোমার সমযোজী যৌগ, তাই না? পানি একটা কি সমযোজী যৌগ, H2O। H2O পানি একটা কি সমযোজী যৌগ। সমযোজী যৌগে তুমি সাধারণত ক্যাটায়ন অ্যানায়ন পাও, ভালো মতো করে বুঝে বিষয়টা, কনসেপ্টটা। আমরা সমযোজী যৌগে ক্যাটায়ন অ্যানায়ন পাই, নামে বলো। না। না, সমযোজী যৌগে ক্যাটায়ন অ্যানায়ন পায় না, সমযোজী যৌগে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধনটা গঠিত হয়, তাই না? সেখানে ক্যাটায়ন অ্যানায়ন পাবো না, সিম্পল কথা। তো এখন এই H2O হচ্ছে একটা সমযোজী যৌগ, তার মানে তুমি এখানে কি পাবা না, ক্যাটায়ন অ্যানায়ন পাবা না, এটা একটা সমযোজী যৌগ। ঘটনা কি হবে দেখো, তোমরা তড়িৎ ঋণাত্মকতার একটা বিষয় পড়ছো তো, তাই না? আমরা রাসায়নিক পর্যায় অধ্যায়ে পড়ে আসছি। তো এই অক্সিজেনের তড়িৎ পানির বন্ধন এভাবে থাকে, H2O, এই যে পানির বন্ধন আমি ভেঙে লিখলাম আর কি। সো এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তো তোমরা এক্সাক্ট ভ্যালুটা না জানলেও হবে, এখানে দিছে কি দেয় নেই, বাট বলবে আর কি। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 3.5, হাইড্রোজেন 2.1। তড়িৎ ঋণাত্মকতা মানে কি জানো, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। সো আমরা জানি এখানে বন্ধন গঠিত হয়েছে মানে কি, মাঝখানে কিন্তু ইলেকট্রন আছে, কয় জোড়া ইলেকট্রন, এক জোড়া, এই যে মাঝখানে ইলেকট্রন আছে, এখানে বন্ধন গঠন করছে মানে কি, মাঝখানে তো ইলেকট্রন আছে, শেয়ার করছে না দুজনে, এভাবেই তো সমযোজী বন্ধনটা হয়েছে। এই যে এখানে একটা ইলেকট্রন অক্সিজেনের, একটা হাইড্রোজেনের, দেন মাঝখানে বন্ধন গঠনের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করছে, এখানে ইলেকট্রনটা শেয়ার করছে। ঘটনা একটা ঘটে এখানে কি জানো, অক্সিজেনের তৈরিনাত্মকতা বেশি 3.5, হাইড্রোজেন তৈরিনাত্মকতা 2.1। তো যার তৈরিনাত্মকতা বেশি, সিম্পল, তার ইলেকট্রনের প্রতি টানও বেশি থাকবে, তাই না? এখন অক্সিজেন কি করে জানো, নর্মালি কি হওয়ার কথা ছিল, শেয়ার, সমযোজী বন্ধন মানে কি ইলেকট্রন শেয়ার হবে, ঘটনা সিম্পল, তুমি যতটুকু আমিও ততটুকু, ঠিক আছে, ভাগাভাগি আর কি, তুমি যতটুকু নিবা আমিও ততটুকু নিব, ইলেকট্রন শেয়ার করবো দুজনে। এখন এখানে একটা প্যাচ লাগাই হলো অক্সিজেনের তরিণাত্মকতাটা, অক্সিজেনের তরিণাত্মকতার মান কত, 3.5। সে কি করে, এই শেয়ার কিন্তু ইলেকট্রন যুগলকে নিজের দিকে টানতে থাকে, কারণ তার তরিণাত্মকতা বেশি, আগেই বলে দিছি, মানে তার শক্তি বেশি, একটু মানে পাওয়ার কাটাচ্ছে আর কি। সেমভাবে এদিকের ইলেকট্রনকেও সে নিজের দিকে টানতে থাকে, কথা বুঝছো? তাহলে এদিকে নেগেটিভিটি তৈরি হয়, এদিকে কি তৈরি হবে, নেগেটিভিটি, দুইটা মাইনাস দাও, যেহেতু দুই দিক থেকে দুইটা ইলেকট্রন টানতে থাকবে, তাই দুইটা মাইনাস দাও, ওকে। অপরদিকে হাইড্রোজেন তো কিছু করার নাই, সে বেচারা, তোমার সেই তরিণাত্মকতার মান তার কম 2.1, অক্সিজেন 3.5, সে কি করবে, সে ইলেকট্রন আর কি আর করা, সে তোমার হালকা করে ছেড়ে দিচ্ছে না, ইলেকট্রনগুলো হালকা করে এদিকে চলে যাবে, সো তার কাছে পজিটিভিটি তৈরি হবে একটু একটু। সো ঘটনা কি হয় জানো, ঘটনা হচ্ছে এই যে হাইড্রোজেনগুলো এভাবে থাকে, অক্সিজেনগুলো অলমোস্ট কারাই চলে আসে, অলমোস্ট কারাই চলে, মানে অক্সিজেনগুলো যে অক্সিজেন একবারে নিয়ে নিবে তা না,
হাইড্রোজেন যে একবারে দিয়ে দিবে তাও না, জাস্ট অক্সিজেনগুলার ইলেকট্রনটাকে এদিকে আকর্ষণ করার কারণে একদম নিজের দিকে নিয়ে আসে। স্টিল একটা সমযোজী বন্ধন, কারণ কি ইলেকট্রন শেয়ার করে আছে স্টিল, এখন অবধি তারা ইলেকট্রন শেয়ার করে আছে, মাঝখানে আছে কিছুটা, তারপরেও তো একদম এদিকে টেনে নিছে, এই জন্য কি হয় এটাকে আমরা ডেল্টা মাইনাস বলবো। স্বাভাবিকভাবে অ্যানায়নের ক্ষেত্রে আমরা ক্লোরিন যখন ইলেকট্রনটা গ্রহণ করে ফেলছে তাকে আমরা ক্লোরিন মাইনাস বলি নাই ডিরেক্ট, বাট এখানে তো সে ইলেকট্রন গ্রহণ করে নাই পুরোপুরি, তবে তার দিকে একদম টেনে নিয়ে আসছে, এই জন্য আমরা বলতেছি ডেল্টা মাইনাস, মানে হালকা মাইনাস। আবার সোডিয়াম যখন ইলেকট্রনটা ত্যাগ করে দিছে আমরা তখন সোডিয়াম প্লাস বলছি না ডিরেক্ট, এখানে তো হাইড্রোজেন ইলেকট্রন ডিরেক্ট ত্যাগ করে নাই, হালকা করে ত্যাগ করে দিছে, মানে কিছুটা ত্যাগ করছে, এই জন্য বলবো ডেল্টা প্লাস, এই জন্য কি বলবো ডেল্টা প্লাস। সো এভাবে ছিল তারা সমযোজী, খেয়াল করিও, পানি ছিল কিন্তু সমযোজী বন্ধন, পানি ছিল কি সমযোজী বন্ধন, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এই যেখানে অক্সিজেনের দিকে ইলেকট্রনগুলো একটু দেবে যায়, অক্সিজেনগুলো একটু মানে এদিকে ঝুঁকে যায়, ফলে তারা একটা ক্যাটায়নের মতো বৈশিষ্ট্য ধারণ করছে। সমযোজী যৌগে তুমি কিন্তু প্লাস মাইনাস এগুলো পাবা না, কিন্তু দেখো তারপরেও যৌগটা সমযোজী হওয়া সত্ত্বেও এখানে হালকা করে ডেল্টা প্লাস পাচ্ছ, হালকা করে ডেল্টা মাইনাস পাচ্ছ, তার মানে কি করলো এখানে একটা ক্যাটায়নের বৈশিষ্ট্য পাবা না, মানে সমযোজী ধর্মের ক্যাটায়নিক বৈশিষ্ট্য, মানে আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এবং এই ঘটনাই হচ্ছে পোলারিটি। এই ঘটনায় কি পোলারিটি, কেন পোলারিটি বলছো, কারণ হলো এই যে ইলেকট্রনগুলো ছিল মাঝখানে, তড়িৎ ঋণাত্মকতার জন্য অক্সিজেন ইলেকট্রনগুলোকে টেনে এদিকে নিয়ে গেল, পোল তৈরি করলো, এটা একটা পোলের মতো, লাইক পোল যে একদিকে টেনে নিয়ে আসতেছো পোল, সো এই জন্য এটাকে বলবো আমরা পোলারিটি। ওকে, এই ঘটনাটা এখানে দেখাইছে তোমাদের, দেখো মাঝখানে হলো অক্সিজেন, এ কি করলো দাগের মাঝখানে থাকার কথা ছিল ইলেকট্রনগুলা, কিন্তু দাগের মাঝখানে নাই, এগুলো একদম এদিকে চলে গেছে, অক্সিজেন টেনে তাকে দাগের কারায় নিয়ে আসছে, এই যেহেতু এগুলা হালকা করে ছেড়ে দিছে হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন ডেল্টা প্লাস, আর অক্সিজেন যেহেতু হালকা করে গ্রহণ করছে নিজের মধ্যে, এই জন্য ডেল্টা মাইনাস, দুইটা ডেল্টা মাইনাস, কারণ দুই দিক থেকে দুইটা ইলেকট্রন দৌড়ে আনতেছে সে, কথা বুঝছো। এই যে পানি একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর মধ্যে এরকম পোলারিটি তৈরি হয়, মানে পোলের জন্ম হয়, বা আংশিক ধনাত্মক, এই যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তে তৈরি হয়, এটা হচ্ছে পানির পোলারিটি। এবং পানির এই পোলারিটি ধর্মের জন্যই পানিতে তুমি যে কোনো কিছু চাইলে দ্রবীভূত করতে পারো, ঠিক আছে, পানিতে তুমি যে কোনো কিছু দ্রবীভূত করতে পারো, লাইক তুমি যখন তোমাকে সোডিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয় তোমাকে যখন দেখাইতে বলবে, তুমি কি করবা, সিম্পল এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আঁকবা, এই যে H2 তো H2কে তুমি যখন ভাঙবা এবার পাবা হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস হাইড্রোজেন প্লাস, এই হাইড্রোজেন প্লাসের দিকে যাবে, মনে করো সোডিয়াম ক্লোরাইড তুমি দ্রবীভূত করাবা, সো প্লাসের দিকে প্লাস নেগেটিভ আকর্ষণ করবে, নেগেটিভ প্লাসকে আকর্ষণ করবে, এই ক্লোরাইড মাইনাসটা যাবে পজিটিভটার কাছে, এই যে ক্লোরাইড মাইনাস এখানে আকর্ষিত হবে, ক্লোরাইড মাইনাস এখানে আকর্ষিত হবে, আর সোডিয়ামের দিকে আকর্ষণ হবে, সোডিয়াম অক্সিজেন দিকে আকর্ষণ হবে, সোডিয়াম মাইনাসটা সোডিয়াম প্লাসটা, ঠিক আছে, এভাবে মূলত পজিটিভ নেগেটিভ একসাথে মিলে যায় এবং পানিতে ওই বস্তুটা দ্রবীভূত হয়ে যায়। এগুলো আমরা যখন সিকিউ করবো তখন আরো ভালো মতো আঁকবো। আপাতত তোমার পানির পোলারিটি ধর্মটা জাস্ট মাথায় রাখলে হবে যে পানি সমযোজী যৌগ, কিন্তু অক্সিজেনের ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে শেয়ারকৃত ইলেকট্রন যুগলটা নিজের দিকে বেশি আকর্ষণ করে নিচ্ছে, ফলে আমাদের অক্সিজেনের দিকে আংশিক মাইনাস, হাইড্রোজেনের দিকে আংশিক পজিটিভিটি তৈরি হয়, এবং এই ঘটনাটাই হচ্ছে পানির পোলারিটি। ওকে, এরপরে পানির পোলারিটি বুঝলে মোটামুটি শেষ। এখানে ধাতব বন্ধন নিয়ে আহামরি কোনো পড়া নাই। ধাতব বন্ধন মানে হলো আমাদের ধাতুর মধ্যে যে বন্ধন, হ্যাঁ, ধাতব বন্ধন বা মেটালিক বন্ড মানে হলো ধাতুর মধ্যে যে বন্ধন, মানে আমরা একখণ্ড পরমাণুর মধ্যে বা একখণ্ড ধাতুর মধ্যে এই যে দুইটা ধাতব পরমাণুর কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন হয় সেটাকে ধাতব বন্ধন বলা হয়। মানে হচ্ছে লোহার মধ্যে যে বন্ধন পাচ্ছ, এগুলো হচ্ছে ধাতব বন্ধন। সেখানে যে এখানে আমাদের অনেকগুলা পজিটিভ নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের মাঝখানে যে ইলেকট্রনগুলো পাবা এগুলোকে বলবো সঞ্চরণশীল ইলেকট্রন, ঠিক আছে। সো আমরা যখন কোনো এখানে ধাতব বন্ধনগুলি ইলেকট্রন পরিবাহী হয় কেন, হ্যাঁ, এখানে ধাতব বন্ধনগুলি ইলেকট্রন পরিবাহী হয় কারণ হলো বিদ্যুৎ পরিবাহী হয় কেন, কারণ হলো এখানে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, এই জন্য তারা বিদ্যুৎ পরিবাহী। এগুলো একটু নিজের রিডিং দিও, তারা বুঝেন নাই। ধাতব বিদ্যুৎ পরিবাহী কৌশল, এই যে খেয়াল করো, এটা হচ্ছে একটা লাইক ধাতু, ধরো একটা লোহা, এই যে লোহার মধ্যে অনেকগুলো তোমার নিউক্লিয়াস আছে, মাঝখানে কিন্তু অনেকগুলো তোমার মুক্ত ইলেকট্রন আছে। যখনই তুমি এখানে বিদ্যুৎ দিবা, এই যেখানে নেগেটিভ চার্জ দিবা, তখন এই যে ইলেকট্রনগুলো এখানে প্রবাহিত হবে, সেভাবে করে বিদ্যুৎ পরিবহন করে মূলত, ঠিক আছে। সেমভাবে তারা বিদ্যুৎ তাপও পরিবহন করে থাকে। সেটাই আমাদের অধ্যায়টি শেষ, আমরা ওদের বেসিক কনসেপ্টগুলো শেষ করলাম, হ্যাঁ, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। আমাদের মূল আলোচনা হলো আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, হ্যাঁ। এর আগে আমরা
যোজ্যতা যোজনী এগুলো নিয়ে পড়ছি। তো আমি যদি একবার রিভিউ দেই, আয়নিক বন্ধন মানে কি? আয়নিক বন্ধন মানে হলো আয়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, হ্যাঁ, এক কথায়। তো এক্ষেত্রে আমাদের কেউ একজন ইলেকট্রন ত্যাগ করবে, কেউ একজন ইলেকট্রন গ্রহণ করবে। সো ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়, ক্যাটায়ন তৈরি হয় প্লাস অ্যানায়ন তৈরি হয়। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ধন তাকে বলবা কি? আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, ঠিক আছে? তো এটা হচ্ছে আয়নিক বন্ধনের মূল কনসেপ্ট। এর বাইরে আর কিছুই জানতে হবে না, জাস্ট প্র্যাকটিস করবা, আঁকাআঁকি করবা। সমজীবী বন্ধন মানে কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় এটা হচ্ছে ইলেকট্রন মানে সমজীবী বন্ধন। সমজীবী বন্ধনের মধ্যে আমরা বিশেষ একটা ধর্ম দেখেছি, সেটা হচ্ছে পোলারিটি। মানে তারা নামে সমযোজী কিন্তু হতে চায় আয়নিকের মতো, ঠিক আছে? সো এইগুলাই হচ্ছে মূল আলোচনার টপিক। ক্লাসগুলো আবার রিভিউ করবা যদি কোনো কনসেপ্টে ঘাটতি থাকে। আমরা নেক্সট দিন সিকিউ সলভে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে?